আজকাল কিন্তু আমরা সাধারণত খুব বোকা ভাবি, ওই দিনটা চলে গেছে, সবার ওপিনিয়ন আছে এবং হয়তো কথা সুন্দর না, গুছায় কয় না, কিন্তু অর্থ আছে। আপনি 50 কোটি গাছের কথা যেমন বললেন, আপনি 50 কোটি গাছ লাগাবেন, আমি একটু ক্যালকুলেট করেছি, 2,73,000 গাছ ডেইলি লাগাবেন। কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় জায়গায়, তারপরে যদি আপনি ধরেন খাল খনন করবেন, এই যে 20,000 কিলোমিটার খাল খনন, দৈনিক 11 কিলোমিটার খাল খনন করবেন। বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের স্ত্রী মানে পুত্র কন্যা নাতি সব দেশে থাকবে। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে, বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না। খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না, এমন না যে আমতা আমতা করেছে, বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না, ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল। এটা তাদের দলের সিদ্ধান্ত, কোরআনিক আইন মোতাবেক বানাবেন না। এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে আপনি করবেন না, ইউ আর অ্যাট লিবার্টি। উনি বলছেন হ্যাকিং, কেউ কেউ বলছেন এটা হ্যাকিং না, ওকে ফাইন, আমি ধরে নিই আপনারা বলতেছেন হ্যাকিং না, আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই। বাট আমি যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই, তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না। মানে এত অশালীন ভাষায় 2 দিন পরে ভোট, এইটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই। জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে, এরম একটা ব্যাপার, এরম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন? আমি তাকে দেখবো আমার ছেলেটার পা নাই, এদের জন্য কি করা হচ্ছে, এরা তো পা দিছে। আমি একটা দলে বিলং করে আমি দেখতেছি সে ফ্যাসিজমের পক্ষে কাজ করতেছে, আমি যে দলেই থাকি না কেন ভোটটা আমি তাকে দিব না। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিদ্যমান বড় দুই দলের প্রধানরা চষে বেড়াচ্ছেন পুরো দেশ। যদিও নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বেড়েছে উত্তাপ, প্রচার প্রচারণা শুরু করে একেবারে যদি বলি সে উত্তেজনা এখন সহিংসতায় রূপ নিয়েছে। জনসভা, গণসংযোগ কিংবা সাধারণ নির্বাচন কর্মসূচি সবখানেই অনেকটা পাল্টাপাল্টি ধাওয়া, হামলা, প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য। একইভাবে নির্বাচনী জনসভায় বিএনপি জামায়াতের দুই শীর্ষ নেতার মধ্যেও চলছে কথার লড়াই। একসাথে অবশ্য দুপক্ষের পক্ষ থেকে আসছে নানা প্রতিশ্রুতিও। তাদের দেয়া প্রতিশ্রুতির আবার চুলচেরা বিশ্লেষণ করছেন রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি ভোটাররা কার প্রতিশ্রুতিকে প্রাধান্য দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যেও চলছে কন্টেন্ট তৈরির লড়াইও। সব মিলিয়ে ভোটের এই লড়াইয়ে কারা এগিয়ে যাচ্ছে? প্রশ্ন হচ্ছে যে দুই পক্ষই ভোট ক্যাচ করার জন্য কাজ করতেছে, কিন্তু আমি যেটা সাদামাটা চোখে দেখি, আপনার এবারের যে ভোটগুলো আপনি নিবেন, এবারের ভোটের কিন্তু একটা মারাত্মক বিরাট অঙ্কের একটা ভোট আছে 4 কোটি তরুণ, 4 কোটির বেশি, 4 কোটি তরুণ সম্প্রদায়ের যে ভোট, যেটা গত 15 বছরে তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। এটা নারী ভোটারও 6 কোটির বেশি। ওই ধরে না না, সেটা তো টোটাল ভোটের। তো এখন এই টোটাল ভোটের 4 কোটি যে নতুন প্রজন্মের ভোট, এটা কারা পাবে বা কারা নিবে, এই যে ক্যাচ করতেছে কারা? আমার তো কাজ এখন কিচ্ছু নাই, এখন মাঠে দুই দলের কাজই হইল ভোটারকে আকৃষ্ট করা। আমি কিভাবে আমার পক্ষে ভোট নিব, সেখানে আমি যে জিনিসগুলো দেখতেছি, তুলনামূলক যদি আমি বলি, যে দলটাকে আমরা আশা করছি, যেমন যদি আমি বিএনপির দিকে তাকাই, পরিকল্পনা সংক্রান্ত কিন্তু খুব বেশি আমরা কিছু পাচ্ছি না। বারবার বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এটা আমরা শুনতেছি, কিন্তু ইনফ্যাক্ট পরিকল্পনাটা কি? এখন ওই পরিকল্পনা বলেছেন তো উনি, বারবার বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড তো একটা তারপরে 5 কোটি না 50 কোটি গাছ লাগাবেন, এই তো 20,000, ঠিক আছে, 20,000 কিলোমিটার খাল খনন করবেন, 50 কোটি গাছ লাগাবেন, ফ্যামিলি কার্ড দিবেন, তারপরে কৃষি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, সব ঠিক আছে, তো আমি দিব, কিন্তু আপনি তো দেশবাসীকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে পাবে কিনা। কারণ ইতিমধ্যে বহু ট্রল চলছে যেটা শুধু প্রতিশ্রুতি কিনা। কেননা প্রত্যেকটা উদ্যোগে আমি সমর্থন করি। আপনি ফ্যামিলি কার্ড যদি দিতে পারেন, আজকে ইলেকশন হয়ে গেল, পরের মাস থেকে আমরা 2,500-2,500 টাকা করে কার্ড পাবো, ক্যাশ অর কাইন্ড, তো ভালো জিনিস। হেলথ কার্ড পাবো, ভালো জিনিস। 50 কোটি গাছ লাগাবো 5 বছরে, ভালো জিনিস। তারপরে আসেন 20,000 কিলোমিটার খাল খনন, সবই তো ভালো, আমি কোনটাকে খারাপ বলবো? কিন্তু আমরা যারা টক শো করি, আমাদের মাধ্যমে কিন্তু লোকজন, সাধারণ লোক কথা শোনে।
আজকাল কিন্তু আমরা সাধারণত খুব বোকা ভাবি, ওই দিনটা চলে গেছে, সবার ওপিনিয়ন আছে, এবং হয়তো কথা সুন্দর না, গুছায় কয় না, কিন্তু অর্থ আছে। কিন্তু আমরা সেই পরিকল্পনা পাই নাই। আপনি 4 কোটি ফ্যামিলি কার্ড করবেন 2,500 টাকা করে, আপনি ক্যালকুলেট করে দেখেন কত টাকা আসে, সেই টাকাটা কোত্থেকে আসবে? একটা সুন্দর সমাধান দিতে হবে। কেননা আপনি কি ভ্যাট ট্যাক্স বাড়াই দিবেন? ভ্যাট ট্যাক্স বাড়াই দিলে আমি সাফার করবো, সে সাফার করবে, বিজনেস কমিউনিটি সাফার করবে, তারা চিন্তা করবে কি না? কারণ একটা দুইটা হিউজ টাকা হিসাব করে গিয়ে দেখেন। সুতরাং এইটা একটা একটা মানে সুন্দর ব্যাখ্যা চাই, যে ব্যাখ্যায় কারো হ্যাম্পার হবে না, বাট বাড়তি তারা পাবে, সেটা এখনও আসেনি। সুতরাং এটা খুব ভোট ক্যাচিং হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এবার যদি আপনি 50 কোটি গাছের কথা যেমন বললেন, আপনি 50 কোটি গাছ লাগাবেন, আমি একটু ক্যালকুলেট করেছি, 2,73,000 গাছ ডেইলি লাগাবেন। কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় জায়গা কি, আর এটা হলো পরিবেশের সাথে রক্ষা। আমার সাধারণ জনগণের জন্য ওই মুহূর্তে কি আসবে? তারপরে যদি আপনি ধরেন খাল খনন করবেন, এই যে 20,000 কিলোমিটার খাল খনন, দৈনিক 11 কিলোমিটার খাল খনন করবেন, সেই হিসাবে যে 18 5 কোটি, বছরে 5 বছরে যদি 20 কিলোমিটার, দৈনিক 11 কিলোমিটার রাফলি, আপনি হিসাব করে দেখেন। আমার দরকার কোনটা? আমার দরকার অর্থনৈতিক নিরাপত্তা, সেটার প্রসেস কি? আমার দরকার বহির্বিশ্বের সম্পর্ক, ফরেন পলিসি কি হবে? আমার শিক্ষানীতি কি হবে? আমার দেশের এই বেকার সমস্যা দূর করার জন্য কি? এগুলা কিন্তু আমরা পাই নাই। আপনি প্ল্যান শুধু আপনি, এ পারসন ক্যানট কিপ দ্য এন্টায়ার স্টেট ইন ওয়ানস হেড। আপনি একজনের মাথায় পৃথিবীতে কেউ রাখতে পারে না। সেই জন্য আমি বলছি। এরপরে যদি আপনি আসেন, আমরা যদি মাঠের লড়াইটায় দেখি, মাঠের লড়াইতে আমরা যেটা বিবেচনায় নিব, আমরা না, ভোটাররাও বিবেচনা নেবে, জুলাই চেতনা ধারণ করে কারা। কেন আমি বলছি কথাটা? উনি যে দলেরই হোক, ভাই আমার, যে দলেরই হোক, সে যদি চোখের সামনে দেখে তার মেয়েটা একটা পা নাই দাঁড়ায় আছে, পা নাই দাঁড়ায় আছে তার মেয়ে, আল্লাহ মাফ করুক, বা আমার ছেলে পা নাই দাঁড়ায় আছে, আমি তাকে দেখবো আমার ছেলেটার পা নাই, এদের জন্য কি করা হচ্ছে, এরা তো পা দিছে। আমি একটা দলে বিলং করি, আমি দেখতেছি সে ফ্যাসিজমের পক্ষে কাজ করতেছে, আমি যে দলেই থাকি না কেন ভোটটা আমি তাকে দিব না। উপরে আমি হয়তো কিছু বলবো না, ভিতরে আমি ভোটটা তাকে দিব না। সুতরাং ভোট বিবেচনায় ফিল করবে জুলাই চেতনা ধারণ করে কার, ওই 4 কোটি ভোটার এটা ফিল করবে। এবং কোন রাজনীতিবিদ যারা আজকে মাঠে এমপি হবে, মন্ত্রী হবে, তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে, ম্যাক্সিমাম আমি বলি। আর যদি ঢাকায় যারা থাকে, ফুল সিকিউরড। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের স্ত্রী, মানে পুত্র, কন্যা, নাতি সব দেশে থাকবে। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে? বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না। যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে, আপনি খুঁজে দেখেন, আমি বানাই সচিব, আমলা বলেন, বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন, তাদের ছেলে পেলে কানাডায় লেখাপড়া করে, রাজনীতিবিদের সব বাইরে থাকে, দেশে থাকি আমরা। ওরা যদি ফেরত আনতে পারেন, ওদেরকে যদি রাখতে পারেন, যেহেতু থাকে না, এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই। কেন বলছি? আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন। আরে ভাই, আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন, আপনি কিভাবে ভোট নেবেন, এই দেশের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন। ওনার চরিত্র হনন করলাম, আমার চরিত্র হনন করলাম, কি আসে যায়? আই এম এন ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল। এইবার আসেন, একটা কথা বলছে, যেহেতু জামাতের কথাটা উনি আনছে সেজন্য বলছি। আপনি যখন একটা কথা বলেন, এই যে কথাটা জঘন্য একটা কথা, যে যারা কি বলে কর্মজীবী মহিলাদের সম্পর্কে যে ন্যাকেট, এটা এখন আমি যদি বিবেচনায় নেই, 5ই আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমিরের বক্তব্য বহু আছে, বহু আছে, বহু। এর ভিতরে যেটা নাই, যেটা আছে, জোরালোভাবে যেটা আছে, তারা নারী নেতৃত্ব পছন্দ করে না, এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না। এমন না যে আমতা আমতা করেছে, বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না, ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল। এটা তাদের দলের সিদ্ধান্ত, কোরআনিক আইন মোতাবেক বানাবেন না। এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে, আপনি করবেন না, ইউ আর অ্যাট লিবার্টি। আপনি কেন, আমি জামাত করি না, তো আমি করি না পার্সোনালি, তো আমি জামাত করব না। তো আমরা যদি কেউ জামাতের সমর্থন না করি, জামাত যদি ভোট না পায়, ও জামাতের আমির মহিলা বানাইলেই কি আর না বানাইলেই কি? আচ্ছা, 1। 2 নম্বর, তারপরে যে জামাতে যে মহিলা ভোটার আছে না, তারা তো এটা মেনেই আছে, তারা তো জানে আমির বানাবে না। আমি কেন বলছি কথাটা? এটা তার দলের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো মেনে, গঠনতন্ত্র মেনে যে থাকবে, থাকবে, না থাকলে না থাকবে। এখন আসেন, হ্যাকিং যেটা হইল, উনি বলছেন হ্যাকিং, কেউ কেউ বলছেন এটা হ্যাকিং না। ওকে ফাইন, আমি ধরে নিই আপনারা বলতেছেন হ্যাকিং না, আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই,
বাট আমি যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই, তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না। মানে এত অশালীন ভাষায় 2 দিন পরে ভোট, এইটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই, এইটুক সেন্স তার নাই, বাড়বে না কমবে। 1 2 আপনি মাঠে যারা নামলো, হ্যাঁ, তারা কি জামাতের ভোটার? আদৌ জামাতের ভোটার? আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে। হ্যাঁ, তারা কি মাত্র জামাতের ভোটার? কোশ্চিন কালে তারা ভোট দিবে না, শুধু এমনি জামাতকে অপোজ করবে। আপনি যদি জামাতের ভোটাররা মাঠে নেমে বলে আমি জামাত করতাম, আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি, কথার কথা বলছি আমি। যারা নামছে মাঠে ফর গডসে, তারা কেউ জামাতের ভোট দেয় না, দিবেও না, আমিও দিব না জামাতকে ভোট, আমি তো টিভিতে বলছি। তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে, বলুক, তার রাইটও আছে বলার, কিন্তু তারা তো ভোটার না। এটা কোনো ইম্প্যাক্ট হবে কিনা আমি জানি না। কেন আমি বলি, এর ভিতরে এমন কথাও আছে, এই সব কিন্তু ফেসবুক বেসড, এই মিছিল টিছিল, ছাত্রদল মিছিল করছে, মিটিং করছে, রাইট আছে, আপনি করতেই পারেন। পাশাপাশি কিন্তু আমি আপনার কাছে আবার আসি। না না, পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে, জি, শিবির নামছে তার সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে, যে জামাতের সাথে আতাত হয়ে গেছে। কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন? সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট জামাতের সাথে আমেরিকা আছে, তার মানে হচ্ছে এই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে, এরকম একটা ব্যাপার, এরকম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন? ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে বিষয়টা নিয়ে, যে মাহবুব আজিজ, জি। আপনি সময় পাবেন। আপনার কি মনে হয় জামাত আমিরের যে পোস্ট নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেটার টেকনিক্যাল উত্তর কি জামাত দিতে পারছে? কেউ কেউ বলছেন ঠিকভাবে উত্তর দিতে পারেনি। এটা আসলে টেকনিক্যাল উত্তর হয়। দেওয়ার কিছু নাই, কারণ যেটা আমরা এর আগেই আলাপ করলাম যে তার যে কথাবার্তা এই নারী প্রসঙ্গে, একই তো পোস্টে তো তাই আছে, শুধু একটি গালি ছাড়া, খুব তো এদিক ওদিক না। কিন্তু দেখুন, আমি কয়েকটা ওনার ডায়লগ বলছি জামাতের, ডাক্তার শফিক সাহেবের, নারীদের দিকে খারাপ দৃষ্টি দিলে চোখ উপড়ে ফেলা হবে, এটা বলেছেন তিনি ঝিনাইদহে সোমবার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ জনসভায় তিনি এই কথা বলেছেন। তার আমি ছোট ছোট করে তার ডায়লগগুলো বলছি। নারীদের দিকে খারাপ দৃষ্টি দিলে চোখ উপড়ে ফেলা হবে, যারা ভোট ছো মারতে চায় আমরা তাদের ঠোঁট ছিঁড়ে ফেলবো, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। তারপরে এই ধরনের কথাবার্তা, ভোটের বাক্সে হাত দিলে হাত গুটিয়ে ফেলবো, হাত ভেঙে ফেলবো, ইত্যাদি নানান ভাঙা চোরা ছেঁড়া কাটা আছে। নারীদের ব্যাপারে যেটা বলেছে, এটা কি কারণে বলেছে? আমি একটু আসি পুরো ব্যাপারটাতে। এটা তো বললাম বারবার যে এই বিষয়টাতে নিয়ে তো ওনাদের নারীদের অবস্থান তো তাই, যেটা রাজ্জাকি ভাই বললেন যে হ্যাঁ জামাতের পরিষ্কার অবস্থান এইটা, আপনি করলে জামাতকে সাপোর্ট করেন অথবা করলে করেন না, এই যে স্পষ্ট এবং চমৎকারভাবে উনি উপস্থাপন করলেন, এই সুযোগটা পেলেন কি করে? আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকাতে। যদি বিএনপি আর জামাত একসাথে থাকতো, আওয়ামী লীগ থাকলে, তখন কিন্তু খুব স্বাভাবিক হতো, এবং তখন আর এই নারী প্রসঙ্গও আসতো না, এত ঔদ্ধত্যের সঙ্গে গালিগালাজের প্রসঙ্গও আসতো না, ঠোঁট ছিঁড়ে ফেলবো, জিভ ছিঁড়ে ফেলবো ইত্যাদি আসতো না। তো ঠোঁট জিভ ছিঁড়া হচ্ছে কখন? রাজ্জাকি ভাই যখন বললেন জামাত বানাইলেই কি না বানাইলেই কি, কারণ এটা তো ভোটের ব্যাপার ইত্যাদি, বানাইলেই কি বা না বানাইলেই কি, অনেক কিছুই কি, কারণ এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি একটা দেশকে পেছনের দিকে নিয়ে যায়। ভাই, আমার আল্লাহ তো আমার, আপনার আল্লাহ তো আপনার, ব্যক্তিগত বিশ্বাস ভালোবাসার জায়গা, তার সাথে কি আপনার দেনা পাওনা, হাসরের ময়দানে কি হবে না হবে সেটা তো আপনার আর তার। আমরা কি এই রাষ্ট্রের কাছে বেহেশত চাই? আমরা কি কোন কোন অনন্ত সুখের প্রত্যাশা করি নাকি রাষ্ট্রের কাছে? আমরা চাই এখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলিক কিছু অধিকার, ভাত কাপড়ের একটা ন্যূনতম চাহিদা। আমরা কি ওই বেহেশতে গিয়ে ভাত কাপড় চাইবো নাকি? ওখানে তো অডেল এমনিই থাকবে। কাজে এই যে জাগতিক যে বিষয়গুলো, ইহজাগতিকতা, এটাই হচ্ছে একটি প্রগতিশীল রাষ্ট্রের মূল জায়গা। সেই জায়গাটাই নষ্ট করে ফেলছে এই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই জন্য অনেক কিছু আসে যায়, যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে। রাজ্জাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার? ভোটার নয় কেন? ভোটাররা ভোট দেবে না, কিন্তু আরেকজন দিলে আমি বলছি জামাতের ভোটার নয়, তারা জামাতের ভোটার নয় দেখে তো তারা নামবে, তার জন্যই তো নামতে হবে, কারণ জামাতের ভোট তো নাই আসলে। তাদের এই পর্যন্ত 18টি আসন তারা পেয়েছে, তারা এত বড় গলায় কথা বলে কি করে? তাদের এই উত্থান হলো কি করে? এই উত্থান হলো 5ই আগস্টের পরে সরকারের পৃষ্ঠপোষকতায়, ডানপন্থী সাম্প্রদায়িকতায় ছেয়ে গেল দেশ।
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, আপনার লাগাতার ইতিহাস বিকৃতি ঘটলো, আপনার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেল মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানি বাহিনী হয়ে গেছে হানাদার বাহিনী, ভাসুরের নাম আর মুখে নিতে চাচ্ছে না। এই যে সম্পূর্ণ যে একটা ডানপন্থার দক্ষিণপন্থীর যে একটা বিশাল আপনার উত্থান, এই উত্থান কোন পর্যন্ত যাবে? আমরা কি আফগানিস্তানের দিকে যাচ্ছি? কারণ আজকে যখন বলা হচ্ছে নারী নেতৃত্ব থাকবে না, নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে এবং নারীদেরকে দিয়েই বলানো হচ্ছে যে পুরুষই নিয়ন্ত্রক, আমরা এটা মেনে যদি রাজনীতি করি আপনাদের অসুবিধা কোথায়, তাদের মেয়েদেরকে দিয়ে বলানো হচ্ছে। তার মানে আমাদের মেয়েরা প্লেন চালাবে না, আমাদের মেয়েরা যুদ্ধক্ষেত্রে যাবে না, আমাদের মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে থাকবে না। আপনি যখন প্যারাসুটে নামতে হবে এই হিজাব খুলবে ওদের না, দলের নারীরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। প্যারাসুট ওদের দলেই ওদের দলে প্যারাসুট কিভাবে থাকবে?